চুলের এই করুণ অবস্থা থেকে এই অবস্থায় আসার গল্পটাই থাকছে এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আমার হেয়ার কেয়ার জার্নিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। এইগুলো আমার 2020-2021 সালের দিককার ছবি, কিন্তু 2022 সালে মাত্র 6 মাসের ব্যবধানে আই ওয়ান্ট ফ্রম দিস টু দিস। হেয়ার ফল সিচুয়েশন খুবই খারাপ ছিল, কিন্তু দীর্ঘ 2 বছরের চেষ্টার পর এই হচ্ছে আমার বর্তমান চুলের অবস্থা। নতুন হেয়ার গ্রোথ এবং হেয়ার ফল রিডাকশনের জন্য আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো রেমেডি ট্রাই করেছি, যেগুলো থেকে আমি পার্সোনালি বেনিফিটেড হয়েছি সেগুলোই আমি ইন ডিটেইল সামনে ভিডিওতে বলার চেষ্টা করছি। আচ্ছা, ভিডিওর শুরুতে যে কথাটা আমি খুব সিরিয়াসলি বলতে চাই সেটা হচ্ছে, এই ভিডিওতে আমি যা বলছি তার কোনোটাই কিন্তু কোনো ডাক্তারি পরামর্শ নয়। আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট পরিমাণ হেয়ার ফলিকল নিয়ে জন্মগ্রহণ করি, অর্থাৎ আমাদের চুলের ধরন, প্রকৃতি, পরিমাণ কেমন হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের জেনেটিক্সের উপর। তাই হেয়ার ফল শুরু হলে আমরা ভাবি কোনো ওষুধ বা কোনো তেল মাখলে হয়তো বা আমাদের হেয়ার ফলটা থেমে যাবে। একটা উদাহরণ দিই, প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন তেলের বিজ্ঞাপনে অভিনেত্রীর ছবি। পরের ছবিগুলোতেও একই অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা সাধারণ মানুষের মতো এই অভিনেত্রীরও নিশ্চয়ই হেয়ারফল হয়। তাহলে শুধু মেডিসিন বা হেয়ার অয়েল ইউজ করে যদি হেয়ারফল থেকে মুক্তি পাওয়া যেত, এই অভিনেত্রী এবং এই অভিনেত্রী অবশ্যই সেটা ইউজ করতেন। আর একটু সহজ করে বলি, ধরুন আপনি 100 চুল নিয়ে জন্মগ্রহণ করেছেন, বয়সের সাথে সাথে চুল পড়া অবধারিত। ধরুন আপনার চুল 50-এ নেমে এলো, আপনি যদি খুব ভালো যত্ন গ্রহণ করেন তাহলে হয়তো আপনার চুল সেই 50টার থেকে আরেকটু বেশি 80 বা 90টায় পৌঁছতে পারে, কিন্তু কখনোই সেটা 150 চুলে পৌঁছবে না। একবারে প্রথম ধাপে চুল পড়ার কারণ খুঁজতে গিয়ে পেলাম আমি আমার চুলের উপর ভীষণ অত্যাচার করেছি, অর্থাৎ চুল স্ট্রেট করা, কালার করা থেকে সব কিছু করেছি। যেহেতু আমার কখনোই চুল পড়তো না তেমনভাবে, তাই আমি ভাবতাম যে আমার চুলের কিছুই হবে না। কিন্তু যখন চুল পড়া শুরু হলো আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমার লম্বা চুলকে কেটে এই রকম ছোট করে ফেললাম। আমি ভেবেছিলাম এতে আমার চুল পড়া কমে যাবে, কিন্তু না, যে চুলগুলো ড্যামেজড ছিল সেগুলো আলটিমেটলি পড়েই গেল। চুল পড়ার সিভিয়রিটি দেখে একজন সচেতন নাগরিক হিসেবে আমি শরণাপন্ন হলাম ডাক্তারের। ডাক্তার আমাকে কয়েকটা টেস্ট করানোর পর অনেকগুলো ওষুধ লিখে দিলেন, যার মধ্যে চুল পড়ার মহাওষুধ বায়োটিনও ছিল। ওষুধের কোর্স শেষ হওয়ার পরেও আমি তেমন কোনো ফলাফল দেখতে পাচ্ছিলাম না। তখন আমি এলোমেলোভাবে ফেসবুকে গিয়ে জেনেটিক্যালি ব্লেসড আপুদের কাছ থেকে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল, হেয়ার প্যাক ইত্যাদি কিনে ইউজ করতে থাকলাম। তাতেও কোনো ফল না পেয়ে অনেক পড়াশোনার পর আমি আবিষ্কার করলাম আমার লাইফস্টাইল ঠিক নেই। হেয়ার রিগ্রোথের জন্য হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। এই 2-2.5 বছরের জার্নিতে আমি শিখেছি যে কোনো একটি জিনিস, একটি তেল, একটি ওষুধ কিংবা একটি টোটকা আপনার জন্য খুব মিরাকুলাস কিছুই করবে না। হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে একটা ভিটামিনের ভূমিকা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আপনি পাবেন সূর্যের আলোতে। এছাড়াও আছে ইউভি রে, রেড লাইট, যেগুলো থেরাপি আকারে দেওয়া হয় এবং এগুলো অনেক এক্সপেন্সিভ। আমি এখানে অল্প কিছু ছোট চেঞ্জের কথা বলছি, যেমন শ্যাম্পুর পর কন্ডিশনার ইউজ করা। আমি আগে কখনোই কন্ডিশনার ইউজ করতাম না, কিন্তু কন্ডিশনার ব্যবহার পর থেকে যেটা দেখলাম, আমার চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার পরিমাণটা অনেক কমেছে, আর চুল সফট হয়েছে। আর নায়িকাদের এরকম নকল চুল স্ট্রেট করা দেখে আপনার আসল চুল আয়রন করতে যাবেন না, আর করলেও খুবই সতর্কতার সাথে এবং খুব ভালো কোয়ালিটির হিট প্রোটেক্টেন্ট ইউজ করে তারপর করতে হবে। আমাদের খাদ্যাভ্যাস আমাদের শরীরে সরাসরি ভূমিকা রাখে। এই পুরো সময়টায় আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি জাঙ্ক ফুড। বাসার সাধারণ রান্নার পাশাপাশি অল্প কিছু জিনিস এক্সট্রাভাবে ইনক্লুড করেছি, যেমন এই কুমড়োর বীজটা। এটা বাজারে কিনতেও পাওয়া যায়, এভাবে ভেজেও খেতে পারবেন। তারপর গাজর, আমলকি। আমাদের চুল কিন্তু মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাই চুল ঠিক রাখতে খাবারের তালিকায় প্রোটিনের কোনো বিকল্প নেই। ডিম, দই, মুরগির মাংস, ছোলা ইত্যাদি প্রোটিনের খুব ভালো সোর্স। আমি মূলত ছোলা, ডিম আর মুরগির মাংসের উপরই বেশি গুরুত্ব দিয়েছি। তাছাড়া খুব রঙিন শাকসবজি, ফলমূল, ওমেগা 3 জাতীয় খাবার যেমন চিয়া সিড, দুধ ইত্যাদি শরীরের ওভারঅল উন্নতিতে খুব ভালো ভূমিকা রাখে। মনে রাখবেন, চুল শরীরের অংশ, শরীর ভালো থাকলে চুলও ভালো থাকবে। হেয়ার অয়েলের অনেক বদনাম করার পরেও দেখাচ্ছি আমি কি ধরনের হেয়ার অয়েল ইউজ করে মাসাজ করি। এটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এখানে আপনারা পজ করে সাজেশনটা পড়ে নিতে পারেন। ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভারী একটা তেল, অর্থাৎ এটা শুধু মাথায় ইউজ করা যাবে না, এটা অবশ্যই ক্যারিয়ার অয়েলের সাথে মিক্স করতে হবে। এই যে আমার একটা মিক্সচার আছে, এটার মধ্যে ক্যাস্টর অয়েল আছে, নারকেল তেল আছে, এর পরের যে তেল অর্থাৎ রোজমেরি অয়েল ওইটাও একটু দেওয়া আছে। রোজমেরি অয়েলের ব্যাপারে যদি একটু বলি, রোজমেরি হচ্ছে এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল হচ্ছে হাই কনসেন্ট্রেশনের অয়েল, এখানে 10 ml আছে। এটা হচ্ছে খুব বেশি ইউজ করা যাবে না, এটা 1 বা 2 ড্রপ আপনার ক্যারিয়ার অয়েল, যেমন 1 চামচ নারকেল তেলের সাথে আমি 1 ড্রপ রোজমেরি অয়েল ইউজ করি। এই রোজমেরি অয়েলটার দাম একটু বেশি হলেও এটা একটা কিনলে আমার প্রায় 2 মাস চলে যায়।
আর এইটা হচ্ছে সুদূর ফরিদপুর থেকে নিয়ে আসা খাঁটি নারকেল তেল। আপনারা ক্যারিয়ার অয়েল হিসেবে নারকেল তেল ইউজ করলে চেষ্টা করবেন একটু খাঁটি নারকেল তেল ম্যানেজ করার, কারণ খাঁটি নারকেল তেলটা খুব পাতলা হয় আর এটার ঘ্রাণটাও খুব চমৎকার। এভাবে আমি সবগুলো তেল একসাথে করে একটা অয়েল প্রিপেয়ার করে নিয়েছি। এটা আমি শ্যাম্পু করার 1-1.5 ঘন্টা আগে মাথায় দিয়ে ম্যাসাজ করি। একা কোনো তেলের মতো কোনো শ্যাম্পু চুল পড়া কমায় না, তাই আমি যখন যে শ্যাম্পু পাই আসলে সেটাই ইউজ করি। আমি বেশিরভাগ সময় সানসিল্কই ইউজ করি। এখন এই কন্ডিশনারটা ইউজ করছি। এই কন্ডিশনারটা অনেক দিন হয়েছে এবং এটা খুব ভালো একটা কন্ডিশনার। শ্যাম্পুর পর কন্ডিশনার ইউজ করে একটু ধুয়ে নিলেই কিন্তু চুলটা অনেক ভালো থাকে। সঠিক পদ্ধতিতে কন্ডিশন করার অনেক ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা একটা হেয়ার মাস্ক। আমি হয়তো মাসে একবার একটা হেয়ার মাস্ক ইউজ করি। ডিম, দই, হাবিজাবি যা আছে সবাই একসাথে করে মিশিয়ে তারপর মাথায় লাগিয়ে নিই। তো এই প্রোডাক্টগুলোই আমি আসলে হেয়ার কেয়ারের জন্য ইউজ করি। আমাকে অনেকে বলেছিলেন 5% মিনক্সিডিল ইউজ করার জন্য, কিন্তু আমার ভাই মিনক্সিডিল ইউজ করেছে। আমি দেখেছি মিনক্সিডিল দিয়ে চুল গজায় ঠিকই, কিন্তু কিছুদিন পরেই সে চুলটা আবার পড়ে যায়। অর্থাৎ মিনক্সিডিল আপনি যদি একবার ইউজ করতে শুরু করেন সেটা আপনাকে চালিয়ে যেতে হবে। এটা সাস্টেইনেবল না, আবার অনেক এক্সপেন্সিভ। সো ন্যাচারাল ওয়েই বেস্ট। হেয়ার কেয়ারের জন্য আমার করা বেস্ট ইনভেস্টমেন্ট ছিল এই ডার্মা রোলার বা ডার্মা স্ট্যাম্পগুলো। এই ডার্মা স্ট্যাম্পটা আমি নতুন নিয়েছি। আগে আমি ডার্মা রোলার ইউজ করতাম। ডার্মা স্ট্যাম্প বা রোলারের কাজ একটু সংক্ষেপে বলি। ডার্মা রোলার বা স্ট্যাম্প দিয়ে আপনি মাইক্রো নিডলিং করতে পারবেন। যখন এই ছোট ছোট সুইয়ের খোঁজা আপনার স্ক্যাল্পে লাগবে, তখন আপনার বডি ন্যাচারাল প্রসেস ওই ছোট ছোট ইনজুরিগুলোকে হিল করার জন্য অনেকগুলো রক্ত সেখানে পাঠাবে। আমাদের স্ক্যাল্পে রক্ত প্রবাহ যত বাড়বে, হেয়ার রিগ্রোথের চান্সেস কিন্তু ততই বেশি। আমরা আমাদের স্ক্যাল্পে হেয়ার অয়েলিং, মাসাজিং যাই করি না কেন, সবই কিন্তু রক্ত প্রবাহ বাড়ানোর জন্যই। আমাদের চুল যখন পড়ে যায়, অনেক সময় আমাদের চুলে সেই হেয়ার ফলিকলটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। আর সেখানে রক্ত প্রবাহ বাড়া মানে পুষ্টির যোগান। যখনই রক্ত প্রবাহ বাড়বে এবং পুষ্টি পাবে, সেই চুলটা কিন্তু আবার রিগ্রো করার চান্সেস থাকে। ডার্মা স্ট্যাম্প দেখতে একটু স্ক্যারি মনে হলেও এটা দিয়ে স্ট্যাম্প করলে কিন্তু আসলে অতটা ব্যথা লাগে না। বরং আপনি যখন প্রথমবার ডার্মা স্ট্যাম্প ইউজ করবেন, আপনার মনে হবে আপনার মাথায় আগুন লেগে গেছে, কারণ স্ট্যাম্পিংয়ের পরেই মাথার স্ক্যাল্পে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। ডার্মা স্ট্যাম্প এবং রোলারের মধ্যে ইউজাররা এক একজন এক একটা প্রেফার করেন। অনেকে বলেন ফিজিক্সের নিয়ম অনুযায়ী ডার্মা রোলার ভালো, কিন্তু আমার কাছে ডার্মা স্ট্যাম্প বেশি ভালো লেগেছে, কারণ এটার নিডলগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল। এইটার নিডল লেন্থ আপনি 0.25 থেকে 2.00 পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এটা 0.75-এ ইউজ করি। এটার নিডল লেন্থ 2.00-তে অ্যাডজাস্ট করলে এটা খুবই ভয়ঙ্কর দেখা যায়, এবং এই লেভেলের মাইক্রো নিডলিং আসলে বাসায় চেষ্টা না করাই ভালো। আবার কেউ চাইলে প্রথম থেকেই প্রফেশনাল হেল্প নিয়ে মাইক্রো নিডলিংয়ে আপনার যাত্রা শুরু করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেলেও কিন্তু আশা করি সব কিছু ভালো মতো এক্সপ্লেন করতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।